হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট 7 নাম্বার সলভ করব। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। দুটি সংখ্যার এলসিএম তাদের এইচসিএফ এর 45 গুণ। যদি একটি সংখ্যা 125 হয় এবং এইচসিএফ ও এলসিএম এর যোগফল 1150 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? ঠিক আছে, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই বলবো ভিডিওটাকে পজ করে ফার্স্ট একটু নিজেরা ট্রাই করো। ঠিক আছে, দেখো প্রথম লাইন, দুটি সংখ্যার এলসিএম তাদের এইচসিএফ এর 45 গুণ। তাহলে এলসিএম সমান সমান 45 গুণ আমরা এইচসিএফ বলতে পারি। এটা আমাদের একটা কন্ডিশন গেল। এবার বলে দিয়েছে কি, একটি সংখ্যা 125, ঠিক আছে, একটা নাম্বার আমাদের 125 হয়ে গেল, আমাকে অপর সংখ্যা বের করতে হবে, আদার নাম্বার। ঠিক আছে, এইচসিএফ এবং এলসিএফ এর যোগফল 1150, মানে এইচসিএফ যোগ এলসিএম সমান সমান কত? 1150। আচ্ছা, এখান থেকে এইচসিএফ এর জায়গায় এইচসিএফ বসালাম, এলসিএম এর জায়গায় আমরা এখানে 45 এইচসিএফ বলতে পারি। এটা বলতে পারি, আশা করি কোনো সমস্যা নেই। এটা সমান সমান 1150। তাহলে একটা এইচসিএফ আর 45টা এইচসিএফ, টোটাল 46টা এইচসিএফ এর ভ্যালু কত? 1150। তাহলে এইচসিএফ এর ভ্যালু কত? 1150 বাই কত আমাদের? 46, তাই তো। 23 দিয়ে করলে 23, 5 50, 23 দিয়ে 2, 2 দিয়ে করলে 25। তাহলে এইচসিএফ এর ভ্যালু কত আমাদের? 25। ওকে, আচ্ছা একটু ক্লিয়ার করে দিচ্ছি এই জায়গাটা। তাহলে এইচসিএফ এর ভ্যালু আমরা কত? 25 পেয়ে গেলাম। ঠিক আছে, যদি এইচসিএফ 25 হয়, তাহলে এই এলসিএম কত হবে? এলসিএম সমান সমান 45 ইন্টু এইচসিএফ এর ভ্যালু 25 হয়ে গেল। আচ্ছা, তুমি লসাগুও জেনে গেলে, তুমি গসাগুও জেনে গেলে, একটি সংখ্যাও জানো, তাহলে অপর সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা সেকেন্ড নাম্বার সমান সমান এলসিএম ইন্টু এইচসিএফ ডিভাইডেড একটি সংখ্যা, মানে ফার্স্ট নাম্বার। এলসিএম কত? 45 ইন্টু 25, এইচসিএফ কত? ইন্টু 25 ভাই একটি সংখ্যা কত? 125। 25 দিয়ে 5, 5 দিয়ে 5 5 25, তাহলে 5 ইন্টু 45, 5 5 25, 2 4 5 20, 21 22। তাহলে অ্যান্সার হয়ে গেল 225। কারেক্ট অ্যান্সার সি অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের ওপর কত শতাংশ বাড়বে? এটা কি পরপর বেড়েছে, মানে সাকসেসিভের ফরম্যাটে, প্রথমে এত বেড়েছে পরে এত বেড়েছে। তাহলে এই সাকসেসিভের ফর্মুলা কি হয়? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। এটা পরপর দুটো ছাড় দিক বা পরপর দুটো জিনিসের দাম বাড়ুক, তাহলে এই ফর্মুলা কাজে লাগে যে মোটের ওপর একক ছাড় কত বা একক বৃদ্ধি কত। ঠিক আছে, এক্স এর জায়গায় 20 বসাবো, ওয়াই এর জায়গায় 20, যেহেতু দুটোই আমার বেড়েছে এই জন্য দুটোই প্লাস। প্লাস 20 ইন্টু 20 বাই কত? 100। তাহলে একটা একটা জিরো, একটা একটা জিরো, 20 20 40 আর 2 দুগুণি কত? 4। তাহলে বেড়ে হলো 44% আমার বৃদ্ধি হবে। ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা অনেকে এটাকে রেশিও ফরম্যাটে করে, যে আমি এইভাবে করব না, আমি রেশিও ফরম্যাটে করব। রেশিও ফরম্যাট মানে 20% বেড়েছে, 20% এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/5। মানে প্রথমে সংখ্যাটা যদি 5 থাকে, সেখান থেকে বেড়ে 5-এর থেকে 1 বেড়ে 6 হয়েছে, পরে আবার 20% বেড়েছে, মানে আবার 5-এর থেকে 6 হয়েছে। তাহলে মোট কি ছিল? মোট সংখ্যাটা ছিল 5 5 25, এখন হয়েছে 6 6 36। সংখ্যাটা ছিল 25, বেড়ে হয়েছে 36, তাহলে কত বৃদ্ধি হয়েছে? 5 আর 6 11 বৃদ্ধি হয়েছে। কতর মধ্যে? 25-এর মধ্যে। তাহলে শতকরা কত? ইন্টু 100% আমার বৃদ্ধি। 4 25 100, 4 11 44%। তাহলে মোটের ওপর আমার 44% বৃদ্ধি। ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, কলকাতা থেকে বর্ধমানের বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত 3:4। বাস ইজ টু ট্রেন, এদের ভাড়ার অনুপাত কত? 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত? আচ্ছা, পার্সেন্টেজের অঙ্ক, বৃদ্ধি হয়েছে, তাহলে আমি হিসাবের সুবিধার জন্য বাস ভাড়া 300 টাকা ধরে নেব, ট্রেন ভাড়া 400 টাকা ধরে নেব, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক। ওকে, এইবার অনেকেই এখানটা মিস্টেক কি করবে, এখানটা বলেছে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে। অনেকেই ভুল করবে যে এখানে আগে বাস আছে, আমি বাস ভাড়াই 20% বাড়িয়ে দিই, এটা অনেকেই ভুল করতে পারে। কিন্তু আমাকে ট্রেনের ভাড়া 20% বাড়াতে হবে। ট্রেনের ভাড়া ছিল 400 টাকা, 400 টাকার 20% কত? 400 টাকা 10% 40 টাকা, 20% 80 টাকা। তাহলে 80 টাকা ভাড়া বেড়েছে ট্রেন ভাড়া। তাহলে এখন ট্রেন ভাড়া কত হয়েছে? যোগ করে দিই, 480 টাকা। বাস ভাড়া 10% বেড়েছে, 300 টাকা 10% 30 টাকা বেড়েছে, মানে এখন বাস ভাড়া 330 টাকা হয়েছে। এবার বাস আর ট্রেনের ভাড়ার অনুপাত চেয়েছে, তাহলে ইস্টু করে দাও, 0 0, 3 11 33, 3 1 3,
18 318 11:16 আমার সি অপশনটা কারেক্ট অ্যান্সার। বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 11:16। নেক্সট, এক ব্যক্তি কোনো স্থানে 4 কিমি পার ঘন্টা গতিতে যায় এবং 16 কিমি পার ঘন্টা গতিতে ফিরে আসে। সমগ্র যাত্রার পথে তার গড় গতিবেগ কত? আচ্ছা, এক জায়গা থেকে এক জায়গায় গেছে, সে 4 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে, আর ওখান থেকে এই জায়গায় ফেরত এসছে কত? 16 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে গড় গতিবেগ, এভারেজ স্পিডের ফর্মুলা কি? 2 ইন্টু প্রথম গতিবেগ ইন্টু দ্বিতীয় গতিবেগ বাই দুটো গতিবেগের সমষ্টি। আচ্ছা, 4 আর 16 যোগ করলে একবারে আমি 20 করে দিই, ঠিক আছে? তাহলে 2 দিয়ে কাটলে এটা 10, 4 কত? 64, 64/10, তার মানে 64কে 10 দিয়ে ভাগ করলে 6.4 কিলোমিটার পার আওয়ার। এটা তার গড় গতিবেগ, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি এক জায়গা থেকে আরেক জায়গায় একজন এক্স কিমি পার ঘন্টা গতিবেগে যায়, ওয়াই কিমি পার ঘন্টা গতিবেগে ফেরত আসে, তাহলে গড় গতিবেগের সূত্র কি হয়ে যায়? 2xy বাই এক্স প্লাস ওয়াই। ওকে, নেক্সট, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করে। মাসের শেষে তার সঞ্চয় 1,500 টাকা হলে তার মাসিক আয় কত টাকা? দেখো, যদি আমি ধরি তার মাসিক আয় 100 ইউনিট টাকা, তার মধ্যে 40%, 140% কত? 40 ইউনিট টাকা খাবারের জন্য ব্যয় করছে, 20% মানে 20 ইউনিট টাকা বাড়ি ভাড়ার জন্য ব্যয় করছেন, 10% 10 টাকা বিনোদনের জন্য ব্যবহার করছেন, আর 10% হাত খরচের জন্য ব্যবহার করছেন। তাহলে মোট তার খরচ কত হলো? 40, 50, 60, 70, 80, টোটাল তার 80 ইউনিট টাকা খরচ হয়েছে। 100 এর মধ্যে 80 ইউনিট টাকা খরচ হয়েছে, তাহলে সঞ্চয় কত করছে? 20 ইউনিট টাকা সঞ্চয় করছে। 100 থেকে 80 ইউনিট টাকা সে খরচ করে ফেললো, তাহলে 20 ইউনিট টাকা সে সঞ্চয় করছে। আর কোশ্চেনে বলেছে 1,500 টাকা সঞ্চয় করছে, তাহলে 20-র ভ্যালু আমি 1,500 টাকা বলতে পারি। হ্যাঁ, বলতে পারি। আমাকে তার মাসিক আয় মানে 100 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 20 থেকে 100 কি করে করব? 20কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 100 পেয়ে যাব। তাহলে এদিকে 1,500কেও আমি 5 দিয়ে গুণ করব, 5 পূর্ণং 75, তাহলে 7,500 টাকা তার মাসিক আয় হয়ে গেল। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, পিতা ও মাতার গড় বয়স 28 বছর। পিতা, মাতা ও তাদের সন্তানের গড় বয়স 20 বছর। সন্তানের বয়স কত হবে? আচ্ছা, পিতা মাতা মানে দুজনের গড় বয়স কত? 28 বছর। যদি দুজনের গড় বয়স 28 বছর হয়, তাহলে দুজনের বয়সের সমষ্টি কত? 28 দুগুণী 56 বছর হলো। তিনজন পিতা মাতা তার সন্তানের গড় বয়স কত? 20 বছর। তিনজনের গড় বয়স 20 বছর, তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত? 3 কুড়ি 60 বছর। সেটা ভালো করে লিখি, এই তো ডট ডট। এইখানটা শুধু ফাদার আর মাদার আছে, এইখানটা ফাদার আছে, মাদার আছে, প্লাস আমার সন আছে, তাহলে সনটা আমার এক্সট্রা আছে। তাহলে দেখবো 56-র সাথে কত যোগ করলে আমি 60 পাই? 4 যোগ করলে 60 পাই। তাহলে এই 4টা কার বয়স? আমার 4টা কার বয়স হবে? 4 এক্সট্রা অ্যাড হয়েছে, ওদিকে আমার সন্তানের বয়স অ্যাড হয়েছে, তাহলে সন্তানের বয়সই 4 বছর। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রথমে পিতার মাতার বয়স 56 বছর, তাহলে এই যে 60 বছর, এর মধ্যে 56 বছরটা কি হয়ে গেল? পিতার মাতার বয়স, তাহলে বাকি আমার 4 বছর পড়ে থাকে, ওটা আমার পুত্রের বয়স অথবা সন্তানের বয়স। ওকে, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, অনেকেরই এই কোশ্চেন একটুখানি মানে কনফিউশন হয়, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য একটুখানি টাইম দেবো, 30 সেকেন্ড তোমরা ট্রাই করো। জলপূর্ণ একটি পাত্রের ওজন 13 কেজি। পাত্রটি অর্ধেক জলপূর্ণ থাকলে ওজন হয় 7 কেজি, তাহলে খালি পাত্রটির ওজন কিলোগ্রামে কত? একটু ট্রাই করো। হ্যাঁ, 30 সেকেন্ড দিলাম, করো। ওকে, আচ্ছা দেখো, একটা আমার কাছে পাত্র আছে, ধরো পাত্রটা টোটাল জলপূর্ণ ছিল, টোটাল জলপূর্ণ ছিল। আরেকটা আমার কি বলেছে? আরেকটা আমার পাত্র আছে যেটা আমাদের অর্ধেক ধরো জলপূর্ণ, ঠিক আছে? যেটা পুরো জলপূর্ণ তার ওজন 13 কেজি, যেটা অর্ধেক জলপূর্ণ তার ওজন 7 কেজি। আচ্ছা,
এই পাত্র থেকে এই পাত্রে কত ওজন কম আছে? 13 থেকে 7 মাইনাস করো, কত কম আছে? 6 কেজি কম আছে। আর এই পাত্র থেকে এই পাত্রে জল কতটা কম আছে? অর্ধেক জল কম আছে। একটা পাত্রের অর্ধেক জল আছে, মানে 50% জল আছে, তাহলে 50% খালি আছে। তাহলে এই যে 6 কেজি কমটা, 6 কেজি কম কেন হলো? কারণ অর্ধেক জল আমার নেই। তার মানে ওই যে ফাঁকা জায়গাটা, ওই যে অর্ধেক, একটা পাত্রে যে 50% জল, জলের ওজন 6 কেজি। যদি অর্ধেক জলের ওজন 6 কেজি হয়, তাহলে পুরো পাত্রে জলের ওজন কত? 100% জলের ওজন কত? ও ডবল হবে, মানে 6 দুগুনি 12 কেজি। তাহলে এই যে পাত্রটা পুরো ভরা পাত্র, তার ওজন যে 13 কেজি আছে, তার মধ্যে জলের ওজন 12 কেজি। তাহলে খালি পাত্র, শুধু পাত্রের ওজন কত হবে? 13 থেকে 12 মাইনাস করব, মানে 1 কেজি। মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। অথবা এটা থেকেও বের করতে পারো, অর্ধেক জলপূর্ণ অবস্থায় ওজন কত? 7 কেজি, তার মধ্যে জলের ওজন 6 কেজি, তাহলে 7 কেজি থেকে 6 কেজি মাইনাস করো, 1 কেজি হলো খালি পাত্রের ওজন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কোন আসল 2 বছরে সুদে আসলে 2240 টাকা এবং 5 বছরে 2600 টাকা হয়, তাহলে আসলের পরিমাণ কত? একটু ট্রাই করো, 30 সেকেন্ড। ওকে, আচ্ছা দেখো, কোন আসল 2 বছরে সুদে আসলে 2240 টাকা হচ্ছে, 5 বছরে 2600 টাকা হচ্ছে। 5 বছরে একটা টাকা 2600 টাকায় পরিণত হচ্ছে, আর ওই টাকাটাই 2 বছরে আমার 2240 টাকায় পরিণত হচ্ছে। তাহলে যদি ওপরটা থেকে নিচেরটা মাইনাস করি, তাহলে আমি 3 বছরের সুদ পাবো। এটা 0, 4 আর 6 10, 3, 360 টাকা। 3 বছরের সুদ 360 টাকা। কি করে বেরোলো যদি বলো? এটা অ্যামাউন্ট, এর মধ্যে প্রিন্সিপাল আছে প্লাস 5 বছরের ইন্টারেস্ট আছে। এটাও আমার অ্যামাউন্ট, মানে এর মধ্যে প্রিন্সিপাল আছে প্লাস 2 বছরের ইন্টারেস্ট আছে। তাহলে যদি ওপরটা থেকে নিচেরটা মাইনাস করি, প্রিন্সিপাল প্রিন্সিপাল কেটে যায়, 5 বছরের ইন্টারেস্ট থেকে 2 বছরের ইন্টারেস্ট মাইনাস করলে 3 বছরের ইন্টারেস্ট পাই, যেটা কত? 360 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 360/3, মানে 120 টাকা। এবার তোমরা 2 বছরের ইন্টারেস্টও বের করতে পারো, 5 বছরের ইন্টারেস্টও বের করতে পারো, ঠিক আছে? আচ্ছা আমি 2 বছরটাই করি। 2 বছরের ইন্টারেস্ট কত? 12 দুগুনি 24, 240 টাকা। 2 বছরে একটা টাকা 2240 টাকায় পরিণত হলো। তাহলে এই যে 2240, এর মধ্যে প্রিন্সিপাল আছে, 2 বছরের ইন্টারেস্ট আছে। তাহলে এর থেকে যদি আমি 2 বছরের ইন্টারেস্টটাকে মাইনাস করে দিই, তাহলে প্রিন্সিপাল পেয়ে যাবো। 2 বছরের ইন্টারেস্ট 240 টাকা, তাহলে 240 মাইনাস করে দাও, 2000 টাকা হয়ে গেল আমার প্রিন্সিপাল। মানে আসলের পরিমাণ 2000 টাকা। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট করো। এক ব্যক্তি ব্যাংকে পৃথকভাবে 15,000 টাকা 6 বছরের জন্য এবং 12,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলেন। যদি তিনি মোট 13,500 টাকা সরল সুদ পান, তবে সুদের হার কত? ওকে দেখো, আমি ধরে নিচ্ছি সুদের হার ছিল R%, সুদের হার আমার R%। তাহলে 15,000 টাকাকে আমি যদি R% হারে 6 বছরের জন্য বিনিয়োগ করি, তাহলে কত টাকা সুদ পাবো? প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্ট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। আচ্ছা যদি 12,000 টাকে আর পার্সেন্ট হিসেবে 5 বছরের জন্য কোথাও রাখি, তাহলে কত টাকা সুদ পাবো? প্রিন্সিপাল 12,000 টাকা ইন্টু রেট অফ পার্সেন্ট R% ইন্টু টাইম 5 বছর বাই আমার 100। এটাও আমার সুদের পরিমাণ, এটাও সুদের পরিমাণ। তাহলে মোট আমার কত টাকা সুদ পাচ্ছি যোগ করে দেবো। এটার ভ্যালু কোশ্চেনে বলেছে 13,500 টাকা। ওকে, একটুখানি সিম্পলিফাই করব। একটা দুটো জিরো, একটা দুটো জিরো, একটা দুটো জিরো, একটা দুটো জিরো। তাহলে 6 15 কত? 90, 900 আর প্লাস 5 12 60, 600 আর ইকুয়াল টু 13,500। তাহলে 900 সাথে 600 যোগ করলে 1500, 1500 আর ইকুয়াল টু 13,000 কত? 500। দুটো জিরো দুটো জিরো, দুটো জিরো দুটো জিরো কেটে গেল। 15 দিয়ে যদি করি, 9 15 135, তাহলে আর এর ভ্যালু 9%। ওকে, তাহলে কোনটা অ্যান্সার? বি অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন।
এক ব্যক্তি 4,000 টাকা দুটি ভাগে ভাগ করে ব্যাংকে রাখলেন। এক ভাগের সুদের হার 3% এবং অন্য ভাগের 5%। 1 বছর পর মোট সুদ 144 টাকা হলে 3% হারে কত টাকা রাখা হয়েছিল? ওকে, আচ্ছা দেখো, এখানে কি বলেছে, 4,000 টাকাটাকে দুভাগে ভাগ করেছি, এক ভাগে 3%, এক ভাগে 5%। মানে আমি জানি না কত টাকা কোথায় রেখেছি। তাহলে এখানে যখন এরকম হবে যে একটা পরিমাণ এত টাকায় রেখেছি, আরেকটা পরিমাণ এত টাকা রেখেছি, এটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করি। আরেকটা পদ্ধতিতেও করা যায়, যেটা আমরা তোমাকে বলেছিলাম যে টোটালটা 3% ধরে নেবা, তার থেকে কত বেশি সেটা ভাগ করে, সেটা একটুখানি অনেকের জটিল মনে হয়। তো অ্যালিগেশন পদ্ধতিতে করব। দেখো, 4,000 টাকাকে ব্যাংকে রেখেছি, একটাতে 3% হারে, একটাকে 5% হারে, ঠিক আছে। একবার ধরে নেবো টোটাল টাকাটা 3% হারে রেখেছি, আরেকবার ধরে নেবো টোটাল টাকাটাকে 5% হারে রেখেছি। তারপরে আমরা মাঝের টাকাটাকে বের করব। আচ্ছা, 4,000 টাকার 1% কত? 1% মানে 100 দিয়ে ভাগ, তাহলে 40 টাকা। 1% যদি 40 টাকা হয়, তাহলে 3% কত? 3×4=12, 120 টাকা। এটা 3%-এর ভ্যালু। যদি 4,000 টাকাটাকে 3% রাখি, তাহলে আমি 1 বছর পরে 120 টাকা ফেরত পাবো। আর 4,000 টাকাকেই যদি আমি 5%-এ রাখি, তাহলে 1 বছর পরে কত পাবো? 4×5=20, 200 টাকা পাবো। কিন্তু আমি পেয়েছি কত? 144 টাকা। তাহলে অ্যালিগেশন করবো, 144 থেকে 120 বাদ দিলে 24, আর 200 থেকে 144 বাদ দিলে 50, 56। রেশিও করি, 4×14=56, 4×6 কত? 24, 7×2 = 14, 3×7 কত? সরি, 7×2 = 14, 3×2 = 6, 7:3 হয়ে গেল। তাহলে 3%-এ রেখেছি 7 ইউনিট টাকা, 5% রেখেছি 3 ইউনিট টাকা। আমি 3% হারে যে টাকাটা রেখেছি সেটার ভ্যালু হচ্ছে 7 ইউনিট, আর 5% হারে যে টাকাটা রেখেছি তার ভ্যালু 3 ইউনিট। তাহলে মোট 3% আর 5% মিলে কত টাকা রেখেছি? 7 আর 3 10 ইউনিট টাকা রেখেছি। আর কোশ্চেনে এই 10 ইউনিটের ভ্যালু 4,000 বলে দিয়েছে। তাহলে একের ভ্যালু 400, আমাকে 3%-এর ভ্যালু বের করতে বলেছে, মানে 7 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে। তাহলে 7-এর ভ্যালু 4×7 = 28, মানে 2,800 টাকা। তাহলে 3% হিসাবে আমি 2,800 টাকা রেখেছি, মানে এই অপশনটা কারেক্ট অ্যান্সার। তোমরা আমাকে হোমওয়ার্কে অ্যান্সার দেবা যে 5% হারে কত টাকা রেখেছি। এটা তোমরা হোমওয়ার্কে আমাকে অ্যান্সার দেবা। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। যারা যারা আমাদের চ্যানেলের প্রথমবার এসছো, চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিও। ওকে, আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ।